সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। তো দেখো, সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে কিন্তু 50 মিনিটের সময় দেওয়া থাকবে। ঠিক আছে, তো প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হবে। 4 নম্বর যে অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, 5 নম্বর অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগী ও বিদ্রোহ, আর 6 নম্বর অধ্যায় হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই 3টি অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হবে। এবার দেখো কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে। প্রথমে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে এবং এখান থেকে তোমাদের সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। এই 5টি এমসিকিউ প্রশ্ন তোমাদের যে প্রথম যে 4 নম্বর যে অধ্যায় সেখান থেকে একটাই দেওয়া থাকবে, 5 নম্বর অধ্যায় থেকে থাকবে 2টি, আর 6 নম্বর অধ্যায় থেকে থাকবে 2টি। তো 2 2 4 আগে 5টা থাকবে এমসিকিউ প্রশ্ন, এরপর থাকবে এসএকিউ প্রশ্ন। এগুলোর মানও হচ্ছে 1 নম্বর করে দেওয়া থাকবে এবং এক কথায় লিখতে হবে এর উত্তরগুলো। 5টির মধ্যে তোমাদের 5টির উত্তর লিখতে হবে। ঠিক আছে, 4 নম্বর অধ্যায় থেকে থাকবে 1টি, 5 নম্বর অধ্যায় থেকে থাকবে 2টি, আর 6 নম্বর অধ্যায় থেকে থাকবে 2টি। ঠিক আছে, 2 2 4 আগে 5টা থাকবে এসএকিউ প্রশ্ন। এরপর তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2টি। ঠিক আছে, 3টি দেওয়া থাকবে, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে, 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বর মানের, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে, 2 2 4 নম্বর। এরপর তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 3টি, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে 3টি। ঠিক আছে, সেখান থেকে তোমাদের 2টির উত্তর লিখতে হবে, 3 2 6 নম্বর। ঠিক আছে, তারপর থাকবে 5 নম্বর মানের প্রশ্ন, তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে 1টি করে 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, 3টি প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বর মানের, সেখান থেকে 1টি 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে 5 একে 5 নম্বর। তো এরকম করে কিন্তু 25 নম্বরের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দেওয়া হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা একটি মডেল কোশ্চেন পেপার দেখে নিই এবং সেই প্রশ্নপত্রের উত্তরগুলোও কিন্তু আমরা এই ভিডিও থেকে দেখে নেব। তার আগে এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। এবং তোমরা যদি এই সমস্ত প্রশ্ন আর উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর জায়গায় রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 5টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের জায়গায় দেওয়া আছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন হেস্টিংস, কর্নওয়ালিস না ডালহৌসি। তো চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন, উত্তর লিখবে কর্নওয়ালিস। পরের জায়গায় ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায়, কলকাতা না বোম্বাইতে। তো ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়, উত্তর হচ্ছে রিসরায়। ঠিক আছে, পরের প্রশ্ন গয়ের দাগে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। তো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন, উত্তর হচ্ছে রামমোহন রায়। ঘয়ের দাগে হিউমের জীবনী রচনা করেন ডাফরিন, ওয়েডারবার্ন না রিপন। তাই হিউমের জীবনী রচনা করেন, উত্তর হবে ওয়েডারবার্ন। উমর দাগে হচ্ছে বাংলা বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর, হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ পত্রিকা। তো বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্য উত্তর দাও। এখানেও 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দিকে বলা হচ্ছে কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়, উত্তর লিখবে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়। পরের দিকে সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়, তো সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়। গয়ের দিকে মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়, উত্তর লিখবে মহলওয়ারি বন্দোবস্ত উত্তর ও উত্তর পশ্চিম ভারতে চালু হয়। এরপর ঘয়ের দাগে উলগুলান কথার বাংলা অর্থ কি, তো উলগুলান কথার বাংলা অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উমর দাগে মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন, তো মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এরপর হচ্ছে 3 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 2 4 নম্বর। পরের দাগে দেওয়া আছে লালবাল পাল নামে কারা পরিচিত, উত্তর লিখবে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। এদের 3জনকে লাল বাল পাল বলে অভিহিত করা হয় বা করা হতো। এরপর ঘয়ের দাগে সূর্যাস্ত আইন বলতে কি বোঝো, উত্তর লিখবে 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে সর্বাধিক পরিচিত। গয়ের দাগে হচ্ছে অবশিল্পায়ন কাকে বলে, উত্তর লিখবে 1813 খ্রিস্টাব্দের পর থেকেই কোম্পানির হাতে
ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। ভারতীয় শিল্প ক্রমশ কঠিন থেকে কঠিনতর প্রতিযোগিতা এবং বাধার সম্মুখীন হয়। দেশীয় শিল্পগুলি ক্রমশ ধ্বংস হতে থাকে। একে বলে অবশিল্পায়ন। 4 নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর, 3 দুগুণে 6 নম্বর। কয়েক দাগে দেওয়া আছে রায়তবাড়ি বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলি বা বৈশিষ্ট্য লেখন। তোমরা এখানে উত্তর লিখছে রায়তবাড়ি বন্দোবস্তের বৈশিষ্ট্য। প্রথমে লিখছে রায়তবাড়ি ব্যবস্থায় রায়তকে জমিতে স্থায়ী অধিকার না দিয়ে তাকে 30-40 বছরের দীর্ঘমেয়াদী শর্তে জমি বন্দোবস্ত দেওয়া হতো। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল: 1 নম্বর হচ্ছে মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি। রায়তবাড়ি বন্দোবস্তে সরকার ও কৃষকের মাঝখানে কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগী শ্রেণীর অস্তিত্ব ছিল না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জমির শ্রেণী বিভাগ। রায়তবাড়ি ব্যবস্থায় জমি জরিপ করে কৃষকদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হতো এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে 8টি শ্রেণীতে বিভক্ত করা হয়। 3 নম্বর জমির মালিকানা। এই ব্যবস্থায় কৃষকের হাতে জমির মালিকানার অধিকার দেওয়া হয়নি, জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে। 4 নম্বর হচ্ছে রাজস্বের হার। রায়তবাড়ি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল এবং সাধারণত 30 বছর পর পর এই হারের পরিবর্তন করা হতো। পরের প্রশ্ন দেখো, ক্ষয়ের দাগে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা কেন মহাবিদ্রোহকে সমর্থন করেননি? উত্তর লিখছি আমরা, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সমর্থন না করার পিছনে অবশ্য অনেকগুলি কারণ ছিল। 1 নম্বর হচ্ছে সামরিক বাহিনীতে বাঙালি সিপাহী না থাকা। সিপাহী বাহিনীর বেঙ্গল রেজিমেন্টে কোনো বাঙালি সৈন্য ছিল না। বেঙ্গল আর্মির সব সিপাহীরাই ছিলেন অযোধ্যা, বিহার ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলি থেকে। এদের সঙ্গে বাংলার ভাষাগত, ভূমিগত বা জাতিগত কোনো সম্পর্ক ছিল না। 2 নম্বর কারণ হচ্ছে মধ্যযুগ পুনঃপ্রবর্তনের আশঙ্কা। শিক্ষিত বাঙালিদের অনেকেই মনে করেন সিপাহী বিদ্রোহ সফল হলে পুনরায় ভারতে মধ্যযুগ বা মুসলিম রাজত্বের পুনঃপ্রতিষ্ঠা ঘটবে। এর ফলে ভারতে পুনরায় অন্ধকারাচ্ছন্ন যুগ ফিরে আসবে। মধ্যযুগীয় অরাজকতা, কুসংস্কার সারা দেশকে গ্রাস করবে। 3 নম্বর কারণ হচ্ছে সংস্কার আন্দোলন স্তব্ধ হওয়ার আতঙ্ক। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আশঙ্কা প্রকাশ করে ভারতে সিপাহী বিদ্রোহ সফল হলে ইংরেজ শাসনের অবসান ঘটবে। ফলে ঔপনিবেশিক প্রশাসনের সহায়তায় ভারতে যে প্রগতিশীল শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলন চলছে তার অবসান ঘটবে, যা কখনোই কাঙ্ক্ষিত ছিল না শিক্ষিত শ্রেণীর কাছে। এরপর দেখো, গয়ের দাগে ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব লেখন। তোমরা লিখছি ভারতীয় বিচার ব্যবস্থায় ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা প্রদান করে লর্ড রিপনের আইন সচিব স্যার সিপি ইলবার্ট যে আইনের খসড়া তৈরি করেন সেটিকে বলা হয় ইলবার্ট বিল। এবার লিখছি ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব। 1 নম্বর হচ্ছে ইংরেজ শাসনের মোহ মুক্তি। ব্রিটিশ শাসনের বৈষম্যমূলক চরিত্র সম্পর্কে ভারতীয়দের ধারণা স্পষ্ট হয়। শিক্ষিত ভারতবাসীর ইংরেজ শাসনের প্রতি মোহ কমতে থাকে। 2 নম্বর গুরুত্ব হচ্ছে নতুন ধারণার উদ্ভব। ইংরেজ জাতি ভারতবাসীকে যে ঘৃণা বা অবজ্ঞার চোখে দেখে তা ইলবার্ট বিল বিরোধী আন্দোলন থেকে বোঝা যায়। ভারতবাসীকে তার নিজ অধিকার নিজেকেই অর্জন করতে হবে। ভারতবাসীর মনে এই উপলব্ধি জন্মালো। 3 নম্বর হচ্ছে পত্র পত্রিকার অগ্রণী ভূমিকা। অমৃতবাজার পত্রিকা, বেঙ্গলি পত্রিকা এবং ভারত সভা ইউরোপীয়দের বিরুদ্ধে ভারতীয়দের আন্দোলনে প্ররোচিত করেছিল। এরপর 5 নম্বর দেখা হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। কয়েক দেখা দেওয়া আছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখন। তো সাঁওতাল বিদ্রোহের কারণ প্রথমে আমরা লিখছি ভূমিকা। ছোটনাগপুরের সাঁওতাল উপজাতি 1855 থেকে 56 খ্রিস্টাব্দ নাগাদ অত্যাচারী ব্রিটিশ সরকার এবং তাদের সহযোগী জমিদার ও মহাজনদের বিরুদ্ধে শক্তিশালী বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর কারণ হচ্ছে রাজস্ব আরোপ। আদিবাসী সাঁওতালরা অরণ্য অঞ্চলের পতিত জমি উদ্ধার করে চাষবাস করে সেই জমিকে উর্বর করে তোলে। ঠিক আছে। ব্রিটিশ শাসনকালে সরকার নিযুক্ত জমিদাররা সেই জমির উপর উচ্চ হারে রাজস্ব চাপালে সাঁওতাল কৃষকরা জমি ছেড়ে দিতে বাধ্য হয়।
2 নম্বর হচ্ছে অন্যান্য কর। ভূমি রাজস্ব ছাড়াও সরকার, জমিদার প্রমুখ সাঁওতালদের উপর বিভিন্ন ধরনের করের বোঝা চাপিয়ে দেয়, ফলে দরিদ্র সাঁওতালদের দুর্দশা ক্রমশ বৃদ্ধি পায়। 3 নম্বর কারণ হচ্ছে মহাজনদের শোষণ। সাঁওতালরা নগদে ভূমি রাজস্ব ও অন্যান্য কর পরিশোধে বাধ্য হয়ে মহাজনদের কাছ থেকে অত্যন্ত চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতেন। পরবর্তীকালে ঋণের দায়ে তার জমি, ফসল, বলদ কেড়ে নেওয়া হতো। 4 নম্বর কারণ হচ্ছে ব্যবসায়ীদের প্রতারণা। বহিরাগত ব্যবসায়ীরা কেনারাম নামক বাটখারা ব্যবহার করে সাঁওতালদের কাছ থেকে কৃষিপণ্য কেনার সময় এবং বেচারাম নামক বাটখারা ব্যবহার করে নিজেদের পণ্যগুলি সাঁওতালদের কাছে বিক্রির সময় ঠকাত। 5 নম্বর কারণ হচ্ছে রেলপথ নির্মাণ। ঠিক আছে, দেখো, সাঁওতাল অধ্যুষিত অঞ্চলের রেলপথ নির্মাণের কাজে সাঁওতাল শ্রমিকদের নিয়োগ করে তাদের খুব কম মজুরি দেওয়া হতো। তাছাড়া রেলের ঠিকাদার ও ইংরেজ কর্মচারীরা সাঁওতাল পরিবারগুলির উপর নানাভাবে অত্যাচার করত। এরপর আমরা লিখছি সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। ঠিক আছে, ভূমিকা দিয়ে আমরা লিখছি এখানে ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন আদিবাসী বিদ্রোহগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল সাঁওতাল বিদ্রোহ। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও বিদ্রোহের ফলাফল ও গুরুত্বকে মোটেই অস্বীকার করা যায় না। যেমন 1 নম্বর গুরুত্ব হচ্ছে ব্যাপকতা। আদিবাসী সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করলেও এই ক্ষোভের আগুন নিম্নবর্গের কামার, কুমোর, তাঁতি, ডোম, গোয়ালা প্রভৃতি হিন্দুদের মধ্যেও ছড়িয়ে পড়ে। নেক্সট হচ্ছে সাঁওতাল পরগনার গঠন। সরকার সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে ঘোষণা করে ছোটনাগপুর অঞ্চলে তাদের জন্য সাঁওতাল পরগনা জেলা গঠন করে দেয়। সাঁওতালদের নিজস্ব আইন। সরকার ঘোষণা করে যে সাঁওতাল পরগনায় ব্রিটিশ আইন কার্যকর হবে না, সেখানে সাঁওতালদের চিরাচরিত নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা কার্যকর হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। নেক্সট, খয়ের দাগে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্বন্ধে আলোচনা করো। তো আমরা এখানে লিখছি রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার। সমাজ সংস্কার হিসাবে রামমোহন রায়ের অবদান ছিল অনস্বীকার্য। সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদানগুলি হলো: 1 নম্বর হচ্ছে সতীদাহ প্রথার অবসান। সতীদাহ প্রথার হাত থেকে সমাজকে, নারী জাতিকে মুক্ত করার জন্য তৎকালীন বাংলার বিশিষ্ট ব্যক্তিদের সই করা একটি আবেদনপত্র উইলিয়াম বেন্টিংয়ের কাছে পাঠান এবং সরকার 1829 সালের আইন অনুযায়ী সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। 2 নম্বর হচ্ছে নারী মুক্তি। সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের নারী মুক্তি আন্দোলন ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ তিনি সমাজে নারী জাতির অমর্যাদা এবং নানা ধরনের বৈষম্যমূলক আচরণের বিরোধিতা করতেন। বাল্যবিবাহ, বহুবিবাহ, কলিন্য প্রথা প্রভৃতি সামাজিক কুপ্রথার তিনি ছিলেন সমালোচক। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জাতিভেদ প্রথার বিরোধিতা। রামমোহন হিন্দু সমাজে জাতিভেদ ও অস্পৃশ্যতা প্রথার তীব্র বিরোধিতা করেন। 4 নম্বর অন্যান্য সামাজিক প্রথা। রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ, কৌলিন্য প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রভৃতি কুপ্রথাগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংবাদপত্র ও বিভিন্ন পত্রিকার মাধ্যমে তিনি প্রচার চালিয়ে যান। পরের প্রশ্ন হচ্ছে গয়ের দাগে রেলপথ নির্মাণ কিভাবে ভারতীয়দের ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের কারণ হয়ে উঠেছিল। আমরা উত্তর লিখছি রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা। এই প্রকল্পের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর জন্য সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি কয়লাও ব্রিটেন থেকে আনা হতো। রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো, কিন্তু এর উন্নত প্রযুক্তির শিক্ষা থেকে ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের সরিয়ে রাখা হয়েছিল। এজন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। এছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হয়, ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়ে। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কাটা পড়ায় পরিবেশ দূষিত হয়। তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠীর জমি, জীবিকা ও সামাজিক মর্যাদায় আঘাত পড়ে এই রেলপথ নির্মাণ। ফলে রেলপথ নির্মাণ ঔপনিবেশিক শাসনের প্রতি একটি অসন্তোষের কারণ হয়ে ওঠে। ঠিক আছে, এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের হিস্ট্রি সাবজেক্ট, এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে
সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।